ডুব 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 রূপ সাগরে আমার মন, ডুব 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 রূপ সকালে মন প্রাণ। দাদা, এখান থেকে কালীবাড়ি কত নেন ভাড়া? 10 টাকা করে। আজকে রান্না হচ্ছে 5 রকম ভাজি, খিচুড়ি, তারপর 5 মিশালি তরকারি, আর দুদিন আমাদের ভাগবত পাঠ হবে। আচ্ছা, 16 তারিখে হবে আমাদের নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই নতুন একটি ফ্রেশ ভিডিওতে। আজকে তারিখ হচ্ছে জুন মাসের 6 তারিখ 2025, আর ঘড়িতে সময় বলছে এখন 6টা বেজে 40 মিনিট। আমি এখন এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি বিধাননগর স্টেশনে 2 নম্বর প্ল্যাটফর্মে। বিধাননগর স্টেশনে ইন্ট্রো শ্যুট করতে করতেই আমাদের ট্রেন চলে এসেছিলো, সে কারণে সেখানে আর ইন্ট্রো শ্যুট করতে আমি পারিনি। এখন আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি মধ্যমগ্রাম কালীবাড়ি মন্দিরে। আপনারা যখন এই মন্দিরে আসবেন তখন কিন্তু এই মন্দির চত্বরেই আপনারা অনেকগুলো দেবদেবী দর্শন করতে পারবেন। অনেক মন্দির রয়েছে এইখানে। সবার আগে আমি আপনাদেরকে বলে দেবো আপনারা এই মন্দিরে কি করে আসবেন। চলুন সেটা বরং একবার দেখে নিন। বিধাননগর স্টেশন থেকে 13 কিলোমিটারের যাত্রা শেষ করে নেমে পড়লাম আমি মধ্যমগ্রাম স্টেশনের 3 নম্বর প্ল্যাটফর্মে। এবার কিভাবে আপনারা যাবেন চলুন সেটা একবার দেখিয়ে দিই। 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে আমরা একদম সোজা হেঁটে চলে যাব। সোজা গিয়ে একদম ডান দিকে কিন্তু যেতে হবে। দেখুন, আমি এই সোজা 3 নম্বর প্ল্যাটফর্ম ধরে হেঁটে আসলাম। হেঁটে এসে আপনাদের কিন্তু এই যে ওভারব্রিজ রয়েছে, এই ওভারব্রিজ ধরে কিন্তু যেতে হবে আপনাদের 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে। এই যে রাস্তাটা আপনারা দেখতে পাচ্ছেন, এখান থেকে কিন্তু আমাদের বাইরে বেরাতে হবে। এই রয়েছে ওভারব্রিজ। দেখুন, এই যে ওভারব্রিজ রয়েছে, ওভারব্রিজ দিয়ে নেমে এসে এই যে রাস্তাটা সোজা চলে যাচ্ছে, আমরা কিন্তু এখন এই সোজা রাস্তা ধরে মাত্র 600 মিটার হাঁটলেই কিন্তু আমাদের গন্তব্যে আজকে পৌঁছে যাব। এই সোজা রাস্তা ধরে আপনাদের হাঁটতে হবে মাত্র 600 থেকে 650 মিটার। আচ্ছা, এখানে দেখুন অনেক টোটো দাঁড়িয়ে রয়েছে লাইন দিয়ে। দেখুন, এই রয়েছে লম্বা টোটো স্ট্যান্ড, আর এপাশে রয়েছে কিন্তু রিক্সা স্ট্যান্ড। আপনারা যদি কেউ মনে করেন যে এই মন্দিরে টোটো করে বা রিক্সা করে যাবেন, তাহলেও কিন্তু আপনারা যেতে পারেন। যদি কোনো বয়স্ক মানুষ থাকে অবশ্যই কিন্তু আপনারা টোটো বা রিক্সা করে কিন্তু এই কালীবাড়ি মন্দিরে যেতে পারেন। আমি এইমাত্র এক কাকুর কাছে জিজ্ঞাসা করলাম, রিক্সা ভাড়া বললো 25 টাকা। আর একবার দেখি এখান থেকে টোটো ভাড়া কত নেয়, অবশ্যই জিজ্ঞাসা করে আমি আপনাদের বলে দেবো। দাদা, এখান থেকে কালীবাড়ি কত নেন ভাড়া? 10 টাকা করে। আচ্ছা, আপনারা দেখতে পারলেন এই রয়েছে টোটো স্ট্যান্ড। মাত্র কিন্তু মাথা পিছু 10 টাকা করে ভাড়া নিচ্ছেন। আপনাদের কিন্তু সরাসরি কালীবাড়ি মন্দিরের সামনে একদম নামিয়ে দেবে। স্টেশন থেকে মন্দিরের দূরত্ব মাত্র 600 মিটার, তাই ভাবলাম পায়ে হেঁটেই চলে যাব। আপনাদের সাথে যদি কোনো বয়স্ক মানুষ থেকে থাকে অবশ্যই কিন্তু আপনারা টোটো বা রিক্সা করে যেতে পারেন। আমি পায়ে হেঁটেই চলে যাচ্ছি। আমি এই সোজা রাস্তা ধরে হেঁটে আসলাম। হেঁটে আস্তে আস্তেই দেখুন বাদিকেই পড়লো এই যে মধ্যমগ্রাম কালীবাড়ি। আর এই সোজা রাস্তাটা আপনারা দেখতে পাচ্ছেন, সোজা কিন্তু চলে যাবে মধ্যমগ্রাম 4 রাস্তার মোড়। দেখুন, মন্দিরে ঢোকার আগেই কিন্তু এখানে অসংখ্য ফুলমালার দোকান রয়েছে। আপনারা কিন্তু এখান থেকে ফুলমালা কিনে এই মন্দিরে পুজো দিতে পারেন। দেখুন, এপাশে রয়েছে, এদিকেও কিন্তু অসংখ্য ফুলমালার দোকান রয়েছে। চলুন এবার মন্দিরের ভিতরে প্রবেশ করা যাক। মন্দিরে ঢোকার আগেই আপনারা এই যে লেখা রয়েছে মধ্যমগ্রাম কালীবাড়ি,
তার উপরেই কিন্তু আপনারা দেখতে পারবেন রামকৃষ্ণ পরমহংসদেবের একটি মূর্তি। মন্দিরে ঢোকার পথেই আপনারা কিন্তু উপরে এরকম একটা সুন্দর একটা কিন্তু ঝাড়বাতি দেখতে পারবেন, এবং ডান দিক আর বাদিকে দেখতে পারবেন আপনারা রামকৃষ্ণদেব এবং মা সারদা দেবীর একটি মূর্তি। আপনারা যখন এই মন্দিরে প্রবেশ করবেন, এখানে কিন্তু অনেকগুলো মন্দির রয়েছে। দেখুন, এপাশেই রয়েছে গণেশ ঠাকুরের মন্দির, সোজা রয়েছে মা কালীর মন্দির, এপাশে রয়েছে রাধাকৃষ্ণের মন্দির, এবং এপাশটা রয়েছে ভোলেনাথের একটি মন্দির। আরও কিন্তু দুপাশে দুটো মন্দির রয়েছে। সমস্ত মন্দির আমি আপনাদের এক এক করে দর্শন করিয়ে দিচ্ছি। আরও একটা জিনিস আমি আপনাদের দেখিয়ে দিই, আপনারা যখন এই মন্দিরে আসবেন, এর ভিতরে কিন্তু আপনারা কোনো ধরনের মোমবাতি এবং ধূপকাঠি কিন্তু ভিতরে জ্বালাতে পারবেন না। মায়ের মন্দিরে ঢোকার আগেই বাদিকে আমি দেখতে পাচ্ছি এখানে একটা গণেশ ঠাকুরের কিন্তু মন্দির রয়েছে। চলুন সবার আগে আমি আপনাদের গণেশ ঠাকুরের যে মন্দির রয়েছে সেটা আমি আপনাদের দর্শন করিয়ে দিই। এই সিঁড়ি দিয়ে আমি এইমাত্র উপরে উঠে আসলাম, এবং উপরে উঠে এসেই সোজাসুজি আপনারা দর্শন করতে পারবেন সিদ্ধিদাতা গণেশ ঠাকুরকে। এবং এই যে গণেশ ঠাকুরের যে মন্দির রয়েছে, মন্দিরের এপাশেই কিন্তু আপনারা দুটো ফটো বা দুটো ছবি আপনারা দেখতে পারবেন। খুব সুন্দর রয়েছে কিন্তু রাধাকৃষ্ণের একটি ছবি, এবং রাধাকৃষ্ণের মূর্তির পাশেই আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন বাবা মহাদেব, মা পার্বতী, এবং মা পার্বতীর কোলে বসে রয়েছেন গণেশ ঠাকুর, এবং সামনেই আপনারা দেখতে পাচ্ছেন নন্দী মহারাজকে। মন্দিরের নিচটা কিন্তু খুব সুন্দর করে মার্বেল বসানো। দেখুন, এই রয়েছে সিদ্ধিদাতা গণেশ ঠাকুরের খুব সুন্দর একটি মূর্তি। গণেশ ঠাকুরের গায়ের রং এখানে আমি লাল দেখতে পাচ্ছি। আর গণেশ ঠাকুর যেই সিংহাসনটির উপর বিরাজমান রয়েছেন, দেখুন একবার সিংহাসনটি কিন্তু দেখতে অসাধারণ লাগছে। এবং গণেশ ঠাকুরের ডান দিকে এবং বাদিকেই আপনারা দেখতে পাচ্ছেন এখানে ছোট ছোট দুটো হাতির মূর্তি রয়েছে। উপরের দিকে একটি মূর্তি এবং নিচের দিকে একটি মূর্তি। টোটাল কিন্তু আমি এখানে 4টে হাতির মূর্তি আমি দেখতে পাচ্ছি। আর সামনেই আপনারা দেখতে পাচ্ছেন গণেশ ঠাকুরের নিচেই কিন্তু রয়েছে আরও একটি কালো কালারের গণেশ ঠাকুরের মূর্তি। এটি কিন্তু কোষ্ঠী পাথর দ্বারা নির্মিত। এই গণেশ ঠাকুরের কালো মূর্তিটি কিন্তু কোষ্ঠী পাথর দ্বারা নির্মিত। সিদ্ধিদাতা গণেশ ঠাকুরের মন্দির আমি আপনাদের দর্শন করালাম। এবার তার পাশেই আপনারা দেখতে পাচ্ছেন, মানে মন্দির দিয়ে ঢুকেই ডান দিকেই পেয়ে যাবেন আপনারা রাধাকৃষ্ণের মন্দির। চলুন এবার আমি আপনাদের দর্শন করিয়ে দিই রাধাকৃষ্ণের মন্দির। মন্দিরের ভিডিও করতে করতেই এই কাকুর সাথে দেখা হয়ে গেল। কাকু, আপনি কি এখানেই থাকেন নাকি? হ্যাঁ, আমি এখানেই থাকি। আচ্ছা, মন্দিরে আসি, আমি এর মধ্যে আছে, রেগুলারই আছে। আচ্ছা, 14 জুন থেকে আরম্ভ হচ্ছে, 14-15 দুদিন আমাদের ভাগবত পাঠ হবে। 14-15 16 তারিখে আছে গঙ্গারতি আছে, তারপরে আমাদের অধিবাস হবে। অধিবাস হয়ে পরের দিন 17-18 দুদিন নাম কীর্তন হবে 16 প্রহার। আচ্ছা, আর 19 তারিখে আপনার মহোৎসব ভোগ হবে। প্রচুর লোক হয়, তাহলে অত 2000, 3000 ইয়ে হয়, সব ভক্তরা আসে, প্রসাদ নেন। আর এখানে আমাদের বজরংবলীর মন্দির হবে। আচ্ছা, মানে এই দিকটা বজরংবলী মন্দির? হ্যাঁ, এই যে ঘরটা, এইটা দেখছেন না, তালা দেওয়া। আচ্ছা, এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই ঘরটা কতদিনের মধ্যে কাজ শুরু হবে? হতে যাবে, আশা করছি এটা 2-3 মাসের মধ্যে আরম্ভ হয়ে যাবে। আচ্ছা, হবে তো। আচ্ছা, ঢোকার মুখেই এই ঘরটা আপনারা যে দেখতে পাচ্ছেন, এখানে ওই 3 থেকে 4 মাস পরেই বজরংবলী মন্দির একটা ওপেন হবে। আচ্ছা আচ্ছা, ভীষণ ভালো লাগলো কাকু আপনার সাথে আলাপ হয়ে। ভালো থাকবেন। আচ্ছা, আপনারা এই যে সামনে রাধাকৃষ্ণের মন্দির দেখতে পাচ্ছেন, মন্দিরে ঢোকার আগেই কিন্তু দেখতে পারবেন এখানে ছোট ছোট দুটো ময়ূর রয়েছে, এবং সামনেই রয়েছে একটা খুব সুন্দর ফুলের টব বসানো।
আর উপরেই আপনারা দেখতে পাচ্ছেন একটা চূড়া রয়েছে, চূড়ার উপরেই রয়েছে ওম। আচ্ছা, রাধাকৃষ্ণের যে মূর্তি আপনারা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু খুব সুন্দর একটা বসার জায়গা রয়েছে। দেখুন, খুব সুন্দর বসার জায়গা রয়েছে এবং উপরে কিন্তু আমি টোটাল 4টে ফ্যান দেখতে পাচ্ছি। যারা দর্শনার্থীরা আসবেন তাদের কথা কিন্তু চিন্তা করে এখানে 4টে ফ্যান লাগানো রয়েছে। আর সামনেই আপনারা দেখতে পারবেন এরকম অসাধারণ রাধাকৃষ্ণের মূর্তি। গুরু না বজিলাম সন্ধ্যা সকালে, মন প্রাণ দিয়ারে ফুরাইয়া গেল মোর আপন কর্ম দোষে রে, প্যানির বান্ধব রে দাও দেখা দয়া করে। বাহ, খুব সুন্দর করলেন, খুব ভালো লাগলো। ভালো থাকবেন। হ্যাঁ, তুমিও ভালো থেকো, আশীর্বাদ করবেন। হ্যাঁ। রাধে রাধে। বলছি আমি এই মন্দিরে ভোগ রান্না করি, নিত্য ভোগের আয়োজন আছে, সকল মন্দিরে ভোগ হয়। তারপর মালসার ব্যবস্থা আছে, কেউ যদি বাড়িতে প্রসাদ নিতে চান তাহলে সেই মালসা ভোগ দেওয়া হয়। আগের দিন সন্ধ্যাবেলা কুপনটা কাটলে ভালো হয়, অফিস ঘরে এসে কুপনটা কেটে নেবেন। নয়তুবা পরের দিন সকাল 10টা থেকে 11টার মধ্যে, মানে সকাল 8:30 বাজে অফিস খোলা হয়, ধরুন 11টা অবধি মালসা ভোগের ব্যবস্থা নেওয়া হয়। মালসা নেওয়ার টাইম হচ্ছে 12:30 থেকে 1টা। সকল মন্দিরে ভোগ হয়, শুধু বড় ঠাকুরের মন্দির ছাড়া। সবাই আসবেন, এই আপনাদের কাছে মিনতি। রাধে রাধে। জয় নিতাই, জয় গৌর, জয় মা কালী। রাধাকৃষ্ণের মন্দির আমি আপনাদের দর্শন করিয়ে দিলাম। এবার চলুন, এই যে সামনেই রয়েছে মা কালীর মন্দির, তার পাশে যে মন্দিরগুলো রয়েছে সেই মন্দিরগুলো আমি আপনাদের একবার আগে দর্শন করিয়ে দিই। আর সামনে দেখুন গাছটা একবার শুধু দেখুন, গাছের পাতাগুলো কিন্তু দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। দেখুন, এই হচ্ছে ছাতিম গাছ। আপনাদের আরও একটা জিনিস দেখিয়ে দিই, আপনারা যখন এই মন্দিরের ভিতরে আসবেন এখানে কিন্তু পানীয় জলের ব্যবস্থা রয়েছে। এই যে রয়েছে রামকৃষ্ণের যে মন্দির রয়েছে, রামকৃষ্ণের মন্দিরের পাশেই কিন্তু এখানে পানীয় জলেরও ব্যবস্থা রয়েছে। সবার প্রথমে আমি আপনাদেরকে দর্শন করাবো শ্রী রামকৃষ্ণ মন্দিরের। আপনারা যখন এই রামকৃষ্ণ মন্দিরে ঢুকবেন, ঢোকার উপরেই আপনারা দেখতে পারবেন এখানে কিন্তু টোটাল 3টে রত্ন বা চূড়া রয়েছে। সবার প্রথমে রয়েছে প্রধান রত্ন এবং ডান দিক এবং বাঁদিকে রয়েছে আরও একটি টোটাল 2টি রত্ন, এবং প্রত্যেকটি রত্নর মাথায় কিন্তু এখানে আমি 3টে ত্রিশূল দেখতে পাচ্ছি। রামকৃষ্ণের মন্দিরে যখন আপনারা প্রবেশ করবেন, প্রবেশ করার এপাশেই আপনারা দেখতে পাচ্ছেন এই রয়েছে সিস্টার নিবেদিতা, এবং পিছনেই আপনারা দেখতে পাচ্ছেন স্বামী বিবেকানন্দর খুব সুন্দর একটি মূর্তি রয়েছে। এবার চলুন আমরা প্রবেশ করব রামকৃষ্ণ মন্দিরে। মন্দিরের ভিতরে যখন আপনারা প্রবেশ করবেন, এখানে কিন্তু টোটাল 4টে কিন্তু এরকম বেঞ্চ রয়েছে, যেখানে কিন্তু আপনারা বসতে পারবেন, এবং এর উপরেও কিন্তু সুন্দর কিন্তু পাখার ব্যবস্থা রয়েছে। দেখুন কতটা শান্ত এবং কতটা নিরিবিলি মন্দিরের পরিবেশটা। কিন্তু যেহেতু এখন সকাল 8:30টার মতন বাজে, সেক্ষেত্রে মন্দির একটু ফাঁকাও রয়েছে এবং খুব সুন্দর কিন্তু লাগছে। সম্পূর্ণ মন্দিরের ভিতরটা কিন্তু এরকম মার্বেল বসানো। রামকৃষ্ণদেব যেই বেদির উপর বসে রয়েছেন, দেখতে কিন্তু এক কথায় অসাধারণ লাগছে। এবং রামকৃষ্ণদেবের বাঁদিকেই আপনারা দেখতে পাচ্ছেন মা সারদা দেবীকে, এবং ডান দিকেই আপনারা দেখতে পাচ্ছেন স্বামী বিবেকানন্দকে। রামকৃষ্ণদেব দেখুন
যেই বেদির উপর বসে রয়েছেন সেই বেদিটা কিন্তু সম্পূর্ণ পাথরের তৈরি এবং রামকৃষ্ণের যে মূর্তি রয়েছে সেটাও কিন্তু পাথরের তৈরি। রামকৃষ্ণদেবের পিছনে আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর কিন্তু কাঠের একটা সিংহাসনের মতন রয়েছে, যা দেখতে কিন্তু অসাধারণ লাগছে। এবং রামকৃষ্ণদেবের পিছনেই কিন্তু খুব সুন্দর একটা লাইটের ব্যবস্থা করা হয়েছে। এই রয়েছে রামকৃষ্ণদেবের মন্দির এবং তার পাশেই আপনারা দেখতে পাচ্ছেন এই যে রয়েছে বাবা মহাদেবের একটি মন্দির। চলুন এবার বাবা মহাদেবকে একবার দর্শন করা যাক। মন্দিরের ভিতরেই আপনারা যখন ঢুকবেন তখনই আপনারা ডান দিক এবং বাঁ দিকেই দেখতে পারবেন এখানে নন্দী মহারাজকে। আর এই নন্দী মহারাজের যে দুটো মূর্তি রয়েছে সেটি কিন্তু সম্পূর্ণ কোষ্ঠী পাথর দ্বারা নির্মিত। এপাশে রয়েছে একটি নন্দী মহারাজের মূর্তি এবং এপাশেই আপনারা দেখতে পাচ্ছেন এখানেও রয়েছে নন্দী মহারাজের একটি মূর্তি। এখানে কিন্তু আমি টোটাল 3টে শিবলিঙ্গ দেখতে পাচ্ছি। আমি এত জায়গায় মন্দির দর্শন করেছি কিন্তু কখনো এরকম একই সাথে 3টে শিবলিঙ্গ দেখিনি, এই প্রথমবার। কি সুন্দর দেখতে লাগছে একবার শুধু দেখুন। এই যে 3টে শিবলিঙ্গ আপনারা দেখতে পাচ্ছেন, সামনেই এই দেয়ালে কিন্তু রয়েছে বাবা ভোলানাথের আরও একটা ফটো। আরও একটা জিনিস আমি আপনাদের দেখিয়ে দিই, এই যে ভোলেনাথের যে মন্দির রয়েছে উপরেও কিন্তু একটা শিবলিঙ্গ রয়েছে। সবার উপরে রয়েছে একটা ত্রিশূল, সামনেই আপনারা দেখতে পাচ্ছেন নন্দী মহারাজের একটি মূর্তি। এবার চলুন আমি আপনাদেরকে দর্শন করিয়ে দিই মা সর্বমঙ্গলাকে। মা সর্বমঙ্গলা মন্দিরে ঢোকার আগেই ডান পাশ এবং বাঁ পাশেই আপনারা কিন্তু দেখতে পারবেন এখানে কিন্তু খুব সুন্দর একটা লাইটিংয়ের ব্যবস্থা করা রয়েছে। এই লাইটগুলো যখন সন্ধ্যের দিকে জ্বালানো হয় তখন কিন্তু দেখতে অসাধারণ লাগে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন প্রতিটা কিন্তু লাইট, এই একটা লাইট, এই একটা লাইট, এই একটা লাইট, এই যে উপরে পুরো সম্পূর্ণ আপনারা যে এই যে পিলারের মতন অংশটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু সন্ধ্যের দিকে দেখতে কিন্তু অসাধারণ লাগে। এপাশে রয়েছে একটা লাইটের ব্যবস্থা এবং এপাশেও কিন্তু এরকম রয়েছে লাইটিংয়ের একটি ব্যবস্থা। এখানে লেখা রয়েছে মন্দিরের সামনে জুতো খুলবেন না, ঠিক আছে। আর এই দেখুন এই যে জুতো, মন্দিরে প্রবেশ করার আগেই কিন্তু লেখা রয়েছে যে আপনারা এই মন্দিরে ঢোকার আগে দেখুন প্রত্যেকটা মন্দিরে ঢোকার আগেই কিন্তু লেখা রয়েছে, এখানে লেখা রয়েছে জুতো আপনারা বাইরে খুলবেন। এই যে আমি আমার জুতো এখানে খুলেছি, আর এখানেও কিন্তু লেখা রয়েছে যে মন্দিরের বাইরে জুতো আপনারা খুলবেন। এই দেখুন জুতো একদম মন্দিরের সামনেই, জুতো খোলার কথা ওইদিকে, আর কিছু কিছু মানুষ কিন্তু দেখুন একদম মন্দিরের এরকম ভিতরে এসে জুতো খুলছেন। মানুষ এখনও কিন্তু সচেতন না। মা সর্বমঙ্গলা মন্দিরে ঢোকার আগেই এখানে কিন্তু আপনারা একটা প্রধান রত্ন বা চূড়া দেখতে পারবেন। সবার উপরেই কিন্তু রয়েছে দেখুন মায়ের যে হাতে যে খাড়া থাকে, দুখানা খাড়া আমি দেখতে পাচ্ছি। মায়ের মন্দিরের এই যে চূড়াটা আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু দেখতে অনেকটা তারাপীঠ এবং কালীঘাট মন্দিরের যে চূড়া রয়েছে সেই চূড়ার মতন কিন্তু অনেকটা দেখতে লাগছে। চূড়ার নিচে যে রেলিং আপনারা দেখতে পাচ্ছেন দেখুন, এখানে কিন্তু সামনে দুটো মহাদেবের দুটো মূর্তি রয়েছে এবং মা কালীর কিন্তু অনেকগুলো মূর্তি রয়েছে। এই দেখুন পুরো সামনের পোর্শনটা এবং ডান দিক আর বাদিকেও কিন্তু এই যে দেখুন মন্দিরের ডান দিক আর বাদিকে এই যে রেলিংগুলো রয়েছে লাইন দিয়ে কিন্তু মা কালীর অনেকগুলো মূর্তি কিন্তু এনারা এখানে তুলে ধরেছেন। এবার চলুন মন্দিরের ভিতরে যাওয়া যাক। মা এখানে সর্বমঙ্গলা নামে পূজিত হন।
এই যে আপনারা দেখতে পাচ্ছেন মায়ের যে মূর্তি রয়েছে, এখানে কিন্তু মা সর্বমঙ্গলা নামে পূজিত হন। মায়ের যে মূর্তি রয়েছে, মূর্তির বাপাশেই আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সিদ্ধিদাতা গণেশ ঠাকুরের একটি মূর্তি রয়েছে। এই মূর্তিটি কিন্তু পাথরের তৈরি এবং মায়ের ডান দিকে কিন্তু আরও একটি মা কালীর একটি ফটো রয়েছে। দেখুন, এই যে এপাশেই আপনারা দেখতে পাচ্ছেন মা কালীর একটি ফটো, আর সামনেই রয়েছেন মা সর্বমঙ্গলা। এবং মা সর্বমঙ্গলা যে বেদির উপর বসে রয়েছেন তার নিচেই কিন্তু একটা শিব ঠাকুরের পাথরের মূর্তি রয়েছে। আরও একটা তথ্য আমি আপনাদের দিই, আপনারা যারা এই মন্দিরে এসে মাকে পুজো দেবেন, পুজো দেওয়ার সমস্ত ফুল মালা কিন্তু আপনারা এরকম দেখুন দুটো কিন্তু গামলা রয়েছে। এই গামলার মধ্যে আপনারা এদিকটায় সমস্ত ফুল রাখবেন এবং ফল দুধ দেখুন এখানে রাখা রয়েছে, এখানেও ফুল রাখা রয়েছে। ফুল এবং মালা কিন্তু আপনারা এই যে দুটো গামলা রয়েছে এই গামলার মধ্যে রাখবেন। মা সর্বমঙ্গলা মন্দির দর্শন করার পর এপাশেই আপনারা দেখতে পারবেন বড় ঠাকুরের একটি মন্দির রয়েছে। চলুন এবার আমি আপনাদের বড় ঠাকুরের মন্দির দর্শন করিয়ে দিই। এই যে বড় ঠাকুরের মন্দির আপনারা দেখতে পাচ্ছেন, বড় ঠাকুরের মন্দিরে ঢোকার ঠিক ডান দিকেই আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা আন্ডারগ্রাউন্ডের মতন করা রয়েছে। এখানে কিন্তু সাধারণ মানুষ এবং যারা সাধুরা আসেন এই আন্ডারগ্রাউন্ডের ভিতরে কিন্তু সাধনা করেন। এখনও এই ঘরটা এখনও ওপেন হয়নি, কিছু কাজ এখনও বাকি রয়েছে। মন্দিরের যে কর্তৃপক্ষ রয়েছে তারা এইমাত্র আমাকে জানালেন যে এর ভিতরে কিন্তু এখনও কাজ বাকি রয়েছে, সেই জন্য আপাতত বন্ধ রয়েছে। কয়েক মাসের মধ্যেই কিন্তু এটি খুলে যাবে। বড় ঠাকুর কিন্তু এখানে খুব সুন্দর পাথরের বেদির উপর বিরাজমান এবং সামনেই আপনারা দেখতে পাচ্ছেন মহাদেবের কিন্তু এখানে আমি ছোট ছোট অনেকগুলো কিন্তু মূর্তি কিন্তু দেখতে পাচ্ছি। এই যে দেখুন মহাদেবের কিন্তু এখানে ছোট ছোট অসংখ্য মূর্তি রয়েছে এবং সামনেই স্বয়ং বড় ঠাকুর বিরাজমান। এবং এপাশে দেখুন মা কালীর একটি ছোট ফটো রয়েছে, নানান কিন্তু দেবদেবীর কিন্তু মূর্তি রয়েছে, বাবা লোকনাথের একটা ফটো রয়েছে। এই যে মা সর্বমঙ্গলা মন্দির আপনারা দেখতে পাচ্ছেন, এপাশেও কিন্তু একটা মঞ্চর মতন করা রয়েছে। এখানে কিন্তু জাঁকজমক করে দুর্গাপূজা পালন করা হয়। শুধু দুর্গাপূজা না, নানান ধরনের কিন্তু উৎসব পালন করা হয়। সামনেই আপনারা দেখতে পাচ্ছেন বাবা বজরংবলীর একটি সুন্দর মূর্তি রয়েছে। মা সর্বমঙ্গলা মন্দিরের পিছনেই কিন্তু ভোগ রান্না হয়। চলুন সেটাও একবার আমি আপনাদের দেখিয়ে দিই। এই যে দেখুন লাইন দিয়ে কিন্তু এখানে মালসা রয়েছে। এখানেই কিন্তু সমস্ত ধরনের ভোগ প্রসাদ কিন্তু এখানেই রান্না করা হয়। এই যে দেখুন লাইন দিয়ে কিন্তু মাটির মালসা রয়েছে। এই যে দেখুন এখানে দুটো ওভেন রয়েছে। আজকে রান্না হচ্ছে 5 রকম ভাজি, খিচুড়ি, তারপর পাঁচমিশালি তরকারি, চাটনি, পায়েস। সুন্দরভাবে যেন রান্না করতে পারি। গোবিন্দের ভোগ, মায়ের ভোগ, সব মন্দিরের ভোগ। আমি শিবানী চক্রবর্তী, মধ্যমগ্রাম। রাধে রাধে। ভালো থাকবেন। হ্যাঁ হ্যাঁ। আরও একটা জিনিস আমি আপনাদের দেখিয়ে দিই। এই যে সামনে আপনারা নাট মন্দিরটা দেখতে পাচ্ছেন, উপরে কিন্তু এখানে ঘর রয়েছে। এখানে কিন্তু শ্রাদ্ধের অনুষ্ঠান, বিয়ের অনুষ্ঠান এবং নানান ধরনের কিন্তু অনুষ্ঠান এই দোতলায় আপনারা দেখতে পাচ্ছেন এই যে ফার্স্ট ফ্লোরে কিন্তু হয়ে থাকে। আর এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আগে বলি দেওয়া হতো, এখন কিন্তু এই বলির প্রথা কিন্তু বন্ধ হয়ে গেছে, এখন আর দেওয়া হয় না। তো বন্ধুরা, কীরকম লাগলো মধ্যমগ্রামের এই অসাধারণ মন্দিরটি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না। যে সকল বন্ধুরা প্রথম আমাদেরকে দেখছেন অবশ্যই কিন্তু আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, এবং যে সকল বন্ধুরা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কিন্তু আমাদের এই পেজটিকে ফলো করে আমাদেরকে সাপোর্ট করবেন।
দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন।